বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিশমীদের কবচ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 12ই সেপ্টেম্বর 1894। তিনি ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ও হ্যাঁ, এখন আমাদের গল্প আপনারা শুনতে পারবেন স্পটিফাইতেও। অ্যাপটি খুলে সার্চ করুন গপ্প.বেশি আর শুনতে থাকুন আমাদের গপ্প। বানানটা বলে দিই, GOPPO স্পেস DOT স্পেস BESHI। শুরু হচ্ছে তার লেখা গোয়েন্দা কাহিনী মিশমীদের কবচ। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন সাকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয় ভয় একটা টুল পেতে দিল বসবার জন্যে। আমি বললাম, মহিন, একটা সত্যি কথা বলবে? কি বলুন? তোমার সঙ্গে ননির ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে। মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বললে, ননি বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। আমি কড়া সুরে বললাম, ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলবে? মহিন চুপ করে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে বললি, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ। আমি সে কথা বলিনি। ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার? সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননি ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্য বলছিলে, কেমন, ঠিক কিনা? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননি ঘোষই খুন করেছে? তা না। ঠিক বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত তাই ভাবছো বুঝি? মহিন শেখরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বললে, বাবু, তা তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব। মহিন আমার পা জড়িয়ে ধরে বললে, দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু, বাচ্চা বাচ্চা মারা যাবে। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রী গোপালই আমায় বললে আপনি ননি ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম, গহনার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যেই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্যে তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পিছনের দিকে, শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠের গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে আবার। অন্ধকারের জন্যে ভয় যেন বুকের রক্ত হিম করে দিলে। এই বনের পরে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে কে কড়া গলায় হাঁকলে, কে কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কে আপনি?
আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একটা মনুষ্য মূর্তি, এবং টর্চের আলো আধার কেটে গেলে দেখলাম সে জানকীবাবু ডিটেকটিভ। বিস্ময়ের সুরে বললাম, আপনি কি করছিলেন অন্ধকারের বনের মধ্যে? জানকীবাবু অপ্রতিভ সুরে বললেন, আমি এই ও বুঝেছি, কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চললাম। ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভিতর ত্রস্ত হয়ে পড়েছেন। কি মুশকিল, এসব পাড়াগায় শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যি অনেকের বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারী গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসি পেল। ভদ্রলোককে কী বিপন্নই না করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি, এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকীবাবু দেখলাম বেশ মজলিশি লোক। চা খেতে খেতে তিনি নানা মজার মজার গল্প বলতে লাগলেন। আমায় বললেন, আমি তো মশাই গাঁয়ের জামাই, আর 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন তো গ্রামে? সকলেই আমার আত্মীয়। আমি বললাম, আপনি এখানে প্রায় যাতায়াত করেন? তাহলে তো হবেই আত্মীয়তা। আমার স্ত্রী মারা গিয়েছে আজ বছর 3। তারপর আমি প্রায়ই আসি না। তবে শাশুড়ি ঠাকুরন বৃদ্ধ হয়ে পড়েছেন, আমায় আসার জন্য চিঠি লেখেন। না এসে আর পারি না। আপনার ছেলেপুলে? একটি ছেলে হয়েছিল, সে মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। ও আচ্ছা। হঠাৎ জানকীবাবু আমার মুখের দিকে চেয়ে আমায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আমার বিশেষ কৌতূহল সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমার মনে কোনো অহংকার নেই মশাই। আমি খুনের কিনারা করি বা আপনি করুন বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারা হোক, কাজ হলেই হলো। নাম আমি চাই না। নাম কে চায় বলুন, আমিও নয়। তবে আসুন না, আমরা মিলেমিশে কাজ করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুব খুশিই হবে। বেশ, তবে কাল থেকে। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো কিছু সূত্র পেয়েছেন কি না আমায় বলুন। আমি যা পেয়েছি আপনাকে বলি। আমি এখানে এখন বলবো না, পরে আপনাকে জানাবো। ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিন তো আপনাকে বলেইছি ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে সন্দেহ করেন? নিশ্চয়ই করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গয়নার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মহিন শেখরাকে নিয়ে তো আমি মহিনকে সন্দেহ করি না। কেন বলুন তো? মহিন তো খাতা লিখতো না গাঙ্গুলি মশাইয়ের। ভেবে দেখুন কথাটা। সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা পরিষ্কার হয় না। চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। হিসেবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। ও, আপনি ভালো করে দেখেছেন খাতাটা? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারিনি ভালো করে। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরও অনেকের হাতের লেখা তাতে আছে। কার কার? জানকীবাবু ব্যর্থভাবে প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের প্রতীক্ষায় বসে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির ও স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। জানকীবাবু বললেন, ও এই, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। যা শুনেছেন তার বেশি আমারও কিছু বলবার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বললে, বাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। কি? জানকীবাবু এই গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি বড় দুঃখিত। বাবু, যদি দোষ করে থাকি পুলিশে দিন, গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননি, আমি সব বুঝেছি।
পুলিশে দেবার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছ? বাবুও কি আমাকে এখন সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস এখন যেই করুক ননী তার মধ্যে নিশ্চয়ই জড়িত, অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। বললাম, সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না, এবং বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট একটুও কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়াত দেওয়া জানলা, জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচে যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে আমার শিয়রের জানলার কাছে এসে থামল। তখনও আমি ভাবছি ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক আমার বুকের ওপর এসে পৌঁছল। হাতে ধারালো একখানা সোজা ছোড়া, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্যে একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণে কে এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিলে। সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জেলে দেখি বিছানা রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। তখনই ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপটি বেঁধে লণ্ঠন জ্বাললাম। লাঠির অগ্রভাগে তীক্ষ্ণ ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের ধরনের লাঠি উঁচিয়ে কোপ মারলে ছোড়া পিঠের ওদিক দিয়ে বেরিয়ে যেত। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার ওপর ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি এ কথা বিশেষজ্ঞ ছাড়া অন্য লোককে ভালো করেই বোঝানো চলত। আমি নিরস্ত্র ছিলাম না, মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নলা অটোমেটিক রিভলভার লুকোনো ছিল। সেটা হাতে করে তক্ষুনি বাইরে এসে টর্চ ধরে ঘরের সর্বত্র খুঁজলাম। জানলার কাছে জুতোশুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে আলো ফেলে দেখলাম, কি জুতো, রবার সোল না চামড়া, অন্ধকারে ভালো বোঝা গেল না। এক্ষুনি এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ দুর্ভাগ্যের বিষয় আজ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘে ঢাকা রাত। এমনি রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো ওঠো। শ্রীগোপাল জড়িত কণ্ঠে উত্তর দিলে, কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল
একটা কেরোসিনের টেনি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বার হয়ে এসে বললে, কে? ও আপনি এত রাত্রে কি মনে করে? চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাওয়া তো দেখি। চা খাবেন? স্টোভ আছে। চা খোর তো আমি সব মজুত রাখি, করে দিই। চা খেয়ে আমি আর বসতে পারছি না, ঘুমে যেন চোখ ঢুলে আসছে। শ্রীগোপাল বললে, বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দেবেন ক্ষণ। ব্যাপার সব শুনে শ্রীগোপাল বললে, এর মধ্যে ননি আছে বলে মনে হয়, এ তারই কাজ। না না, বলেন কি? না, এ ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়াগায় ছোড়ার ব্যবহার নেই। তবে এই কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি কাউকে এই রাতের কথা বলো না কিন্তু। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্যটা কি? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হলো, আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনই রয়েছে। রবার সোলের জুতো বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে, ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এই গ্রামে ডাক্তার নেই ভালো। মামার বাড়ি গিয়ে আমার ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে গিয়ে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে, একটা ছোট চামড়ার সুটকেস, তাতে খান কত কাপড় জামা। কে ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতড়ে কি খুঁজেছে। কাপড় জামা বা একটা মানি ব্যাগে গোটা 2 টাকা ছিল, সেগুলো ছুঁয়েনি। বালিশের তলা, এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি। তবে কি রিভলভার চুরি করতে এসেছিল? সেটা আমার পকেটেই আছে অবশ্যই, সে উদ্দেশ্য থাকা বিচিত্র নয়। জানকীবাবুকে ডেকে সব কথা বললাম। জানকীবাবু শুনে বললেন, চলুন জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন, তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। বললাম, দেখলেন তো? টাকা কড়ি কিছু যায়নি? না, কিছু না। আর কোনো জিনিস ছিল আপনার ঘরে? কি জিনিস? অন্য কোনো দরকারি মানে মূল্যবান কিছু? এখানে মূল্যবান জিনিস কি থাকবে? হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমি দেশে কবচ আর দাঁতন কাঠির টুকরোটা আমি এই ঘরে কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাবার সময় সে জিনিস দুটি আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সে দুটি আমার পকেটেই আছে, কিন্তু কথাটা জানকীবাবুকে বলি বলি করেও বলা হলো না। জানকীবাবু যাওয়ার সময় বললেন, ননির ওপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। তাহলে একবার ওকে ডাকিয়ে দেখি। এখন নয়, আমি মামার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করবেন। কিছুক্ষণ পর আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামে ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। আমায় বললেন, আজই ফিরলেন? তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল মিশমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনো। সামনে রাত আসছে, আবার ও জিনিসটার সঙ্গে এনে ভালো করি মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধ হয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে, কিন্তু ভাবলাম এই জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওই সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না, দরকার কি দেখানো।
জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তাকে জিজ্ঞেস করবার জন্য সেখানে গিয়ে বসলাম। বুড়ি বললে, এসো দাদা, বসো বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো, আছেই বা কে? এক মেয়ে ছিল, সেও মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদেষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুড়ির সামনের গোয়ালের ছিটে বেলায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়াগায় কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, দিদিমা ওই জিনিসটা কি, এখানে তৈরি হয়? ওটা এদেশের নয় দাদা। কোথায় পেয়েছিলেন ওটা? ওটা আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই জানকীবাবু বুঝি? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই 8 বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে, এই আমার কাছে একটা মস্ত বড় সমস্যা। একটা ক্ষীণ সূত্র অবশেষে মিলেছে। আমি বললাম, জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল, এখন আর এখানে থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কি না, তবু জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল তার, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া সব হতো। ও আচ্ছা। সে বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে উনি এলেন? এই 3-4 দিন পরে দাদা। আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা বছর 3 হলো এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই তো পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইল মাসখানেক, বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায়ই আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। আমায় জিজ্ঞেস করলে, এই যে বেড়াচ্ছেন বুঝি? আমি বললাম, চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? চলুন না, যাই। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজের ওতে একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়েও বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছুই নয়, খুবই সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নিই। সকালবেলাটা। তারপরে তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্যে। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্যে। পরক্ষণেই আমি সামনে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি যে বিশেষ ভঙ্গিতে আগের ডালটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনই ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা। কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া,
পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব, জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগল মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। দারোগাবাবু আমায় দেখে বললেন, কি কোনো সন্দেহ করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেই খানা একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলবো না, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কিরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখা ছিল অভাব, তাই না? সে তো আমি আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়ার সুবিধা হবে? জোগাড় করতে চেষ্টা করছি, যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করিয়ে নিতে যা দেরি। বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না, যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আজ 17 বছর। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2 দিন তিনি এখানে আছেন। এই 2 দিনের মধ্যে সব বন্দোবস্ত করে ফেলতে হবে। আমি বললাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই না। পাঠান না? না, আরও উল্টে ন্যায় ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেবারে উপুর হাতটি করে না কোনো দিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো, তাহলে হলো। তাও কখনো কখনো, বছরে একবার বিজয়ার প্রণাম জানিয়ে একখানা লেখে। খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্টারে চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়, তার ওপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখেই সেরে দেয়। কই দেখি, আছে নাকি চিঠি? ওই চালের বাতায় গোজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনাত। বৃদ্ধা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চিঠি দাদা। আরও 2-1টা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে। জানকীবাবু যদি একথা এখন শুনতেও পান, তার লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-1টা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। দারোগাবাবু বললেন, তবু একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়ার দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখনো সব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। সব বললাম তাকে খুলে। তিনি বললেন, সুশীল, একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক চান্সের আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার বহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই।
সুতরাং ধরে নিতে হবে ওই সেই লোক। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগা বাবুর সঙ্গে দেখা করলাম। তিনি বললেন, আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকাল পেয়ে যাব। গ্রামে ফিরে 2-3 দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশলে নির্জনে গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। জানকীবাবু বললেন, আপনার কাজ কত দূর এগোলো? 1 পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কোনো কারণ পেয়েছেন? না পেলে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? আমি শুনলাম যেন সেদিন কার মুখে। না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো। জানকীবাবু এ কথা বলতে চান কেন? তবে কি তিনি মিশমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বললাম, মানে অন্য কেউ বলেনি, আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুরবাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসামের সদিয়া অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। ও আপনার ভুল ধারণা। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিশমিদের কাঠের কবচখানা বের করে তার সামনে ধরে বললাম, দেখুন দেখি এই জিনিসটা কি? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তার বাড়ির পিছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতির মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কিনা তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্প সময়ের জন্য। পরক্ষণেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হয়ে উঠল। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচ শুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর 2.5 ম্যাচের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। আমি হেসে বললাম, এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। কবচ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কে বলছেন আপনি? এই কথার জবাব দেবেন অন্য জায়গায়। একটু দাঁড়ান এখানে। থানার দারোগাবাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু, খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবলরা এগিয়ে এসে জানকীবাবুর হাতে হাত কড়ি লাগালো। দারোগাবাবু বললেন, আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে, বুঝে সুঝে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের খানা তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল।
তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয় আমার আগ্রহ ছিল জানবার। জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভুরু কুঁচকালেন। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় তো কর্তব্য পালন করতে হয়েছে, তা বুঝতেই পারছেন। থাক, হতেই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচরে পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গাঁয়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসাব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালের জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে বলে আপনাকে তাড়িয়ে দেব। বিরক্ত করবেন না। লোকটা সত্যি অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত হয়েছে, অথচ এখনো মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আমি বললাম, আপনি সংসারে একা, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন। আমি ভাবলাম, ওষুধ ধরেছে। আগের কথাটা আরো সুস্পষ্টভাবে বললাম, জানি না আজ জানকীবাবুর হৃদয়ের নিভৃত কোণে তার পরলোকগত স্ত্রী পুত্রের জন্য এতটুকু স্নেহপ্রীতি জাগ্রত আছে কিনা, কিন্তু আমার যতদূর সাধ্য তার মনের সে দিকটাতে আঘাত দেওয়ার চেষ্টা করলাম। বহুদিনের মরচে পড়া হৃদয়ের দৌড় যদি এতটুকু খোলে। বললাম, ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এই যে কত পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবুও অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে। মহাপুরুষেরা বলেছেন, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যা হয়ে যাবে না। জানকীবাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয় তা স্বীকার করবেন বোধ হয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধা করে দিন, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন, বলি। বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারা এই কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো। ব্যবসা ফেল করলে কবরদক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে দিন, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাখসই কৈফিয়ত হলো না। আমি তো জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি কবজখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানে কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবচের বিষয় সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কেন আবার এ গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি। কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাতেই, সেখানে খুঁজতে এসেছিলেন কি, তাই তো? ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পিছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন? দিনে না খুঁজে? দিনে খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওইখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়ল ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে।
তাই আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন। আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিস ফিস করে তার কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শুনবার জন্য জেলে সেই ক্ষুদ্র ঘরের মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এই ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয় দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমায় বললেন, ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোর্টেই জমা আছে। তারপর তারপর কে নেবে? আপনার সম্পত্তি। আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে। জানকীবাবু ভয় যেন কোনো অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেবার ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে বললেন, না না না, আমিও চাইনি। আমার ওয়ারিশান কেউ নেই, ও আমি চাইনি। ওই সর্বনেশে কবচই আমাকে আজ এই অবস্থায় এনেছে। আপনি আপনি জানেন না কি? এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন, যা বলবার ইচ্ছে ছিল না তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছে করবেন না। আমি বললাম, আপনি যদি না নিতে চান আমি কাছে রাখতে পারি। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আপনি আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবুও এখন ভেবে দেখছি আপনি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার ওপর আমার রাগ নেই, আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি। ও কবচ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বলছি। ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্যে আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবচের ইতিহাস কিছু শুনব বলে। আমার ওভাবে কথা বাড়বার মূলে এই একটাই উদ্দেশ্য ছিল। অনুনয় সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই। জানকীবাবু খোঁচা খেয়ে উদ্দীপ্ত হয়ে উঠে বললেন, কুসংস্কার? কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতো ওইসব মন্ত্রতন্ত্র কবচে বিশ্বাস। ওর নাম যদি কুসংস্কার না হয় তবে কুসংস্কার আর কাকে বলবো? আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমি আগের মতো তাচ্ছিল্যের সুরেই বললাম, আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবচ আছে। কে তিনি? মিস্টার শো, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন, আমার তা জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার শুভাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আর আমার সঙ্গে কবচ আছে 7 বছর, কিন্তু থাকে। বলেই জানকীবাবু চুপ করলেন। আর যেন তিনি মুখ খুলবেনই না এমন ভাব দেখালেন। আমি বললাম, বলুন, কি বলতে চাইছিলেন? অন্য কিছু নয়, ও কবচখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো বলেইছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছন্নে যান তাতে আমার কি? আপনার নির্বুদ্ধিতা আর দিমাগ দেখে রাগ হয়ে পড়েছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবচ ফেলে দাও। আজকাল কোনো দেশে এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যে যখন আর কোনো উপায় নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবচই আমার এই সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এই সম্বন্ধে জানকীবাবু কি একটা কথা আমার কাছে চেপে যাচ্ছেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ চুপ করে গিয়ে
অন্য কথা পেরেছিলেন। এবার হয়তো তার পুনরাবৃত্তি করবেন। সুতরাং আমি যেন তার আসল কথার অর্থ বুঝতে পারিনি এমন ভাব দেখিয়ে বললাম, তা বটে, একদিক থেকে দেখতে গেলে ওই কবজখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝেছেন বলুন তো, কিভাবে দায়ী? মানে ওখানা না হারিয়ে গেলে তো আপনি আজ ধরা পড়তেন না, যদি না পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি। এছাড়া আর কি বুঝবার আছে? আজ যে আমি একজন খুনি, তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্যে। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতাম। হতে পারে ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়? আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম। কিন্তু ওই কবচ তা আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। জানকীবাবু বললেন, আজ প্রায় 25 বছর আমি সাদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরো 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দফলা, মিরি, মিশমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গিয়েছেন ওদিকে? না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাসবন দেখেছি শিলং যাওয়ার পথে। জানকীবাবুর গল্পটা আমি আমার নিজের ধরনেই বলি। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটবার জন্যে যখন তারা ঢুকলেন, তখন দেখলেন এক জায়গায় একটা বড় শালগাছের নিচে আমাদের দেশের বৃষ কাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই এক বিকট মূর্তি দেবতার বিগ্রহ। কুলিরা বলল, বাবু, এ মিসমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। জানকীবাবুর সঙ্গে ক্যামেরা ছিল, তার শখ হলো মূর্তিটার ফটো নেবেন। কুলিরা বারণ করলে জানকীবাবু তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরা তেপায়ের ওপর দাঁড় করিয়েছেন। এমন সময় একজন বৃদ্ধ মিশমি এসে তাদের ভাষায় কি বললে। জানকীবাবুর একজন কুলি সে ভাষা জানত। সে বললে, বাবু, ফটো নিও না, ও বারণ করছে। কুলি এও বলল, বাবু, এরা জবরজাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গাঁ শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে হাজির হয়ে আমাদের সবগুলোকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারো তোয়াক্কা রাখে না। ওদের দেবতার ফটো খিঁচবার দরকার নেই। জানকীবাবু ক্যামেরা বন্ধ করলেন। এতগুলো লোকের কথা ঠেলতে পারলেন না। তারপর নিজের কাজকর্ম সেরে তিনি যখন জঙ্গল থেকে ফিরবেন, তখন আরেকবার সেই দেবমূর্তি দেখবার আগ্রহ হলো। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়া গহন পথে বন্য জন্তুদের অতর্কিত আক্রমণের ভয়, বেনুবন শীর্ষে ক্ষীর্ণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বেও তিনি সেখানে গেলেন। সবাই ভীত ও বিস্মিত হয়ে উঠল যখন সেখানে গিয়ে দেখলে কোন সময় সেখানে একটা শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটির ধর ও পুণ্ড পৃথক পৃথক পড়ে আছে কাঠে খোদাই বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পায়ের নিচে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধ শুকনো রক্ত। সেখানে সেদিন আর তারা বেশিক্ষণ দাঁড়ালেন না। জানকীবাবু বললেন, আমার কি কুগ্রহ মশাই, আজ যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়। কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু, তুমি কলকাতার লোক, এইসব দেশের গতিক কিছু জানো না। জঙ্গলি দেবতা হলে ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারো কথা শুনলাম না, গেলাম শেষ পর্যন্ত।
লুকিয়ে গেলাম, পাছে কুলিটা টের পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তিনি তা আজও ভালো জানেন না, কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তি তাকে সেখানে যাওয়ার প্ররোচনা দিয়েছিল, কে জানে। জানকীবাবু বললেন, ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি। তাই বলেছিলাম। কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানিনি। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনোদিনই না। কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে, বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাবার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরার সঙ্গে থাকায় এতক্ষণ তা তিনি করতে পারেননি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্ন সেখানে নেই। রাত্রে বন্য জন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক, অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধ হয় আকর্ষণটা বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু, তা বলতে পারেন না তিনি। সেই সময় এই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে, চারিদিকে কেউ কোথাও না দেখে, সেখানে চট করে মূর্তির গলা থেকে খুলে নিলেন। আমি বিস্মিত সুরে বললাম, খুলে নিলেন? কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানে বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধ হয় এরকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিশমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে এ কবচ তারা পড়বে। তারপর 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 আর কিছুই না। 7 বছর কবচ আমার কাছে আছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিলে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিল মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানা আমার কাছে থাকতো তখনই নানা রকম দুষ্ট বুদ্ধি জাগত মনে। কাকে মারি, কাকে ফাঁকি দিই, লোভ জিনিসটা দুর্দমনী হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি, আমার পকেটে ওই কবচ। কিন্তু যাক সে কথা, আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাড় থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ সরে পড়লো সে রাত্রি। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধ হয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফেরবার পথে ব্রহ্মপুত্রের উপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখাই। তিনি আমায় বললেন, এ কোথায় পেলেন আপনি? এ মিরি আর মিশমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রভূত ওই কবচ গলায় পড়ত। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনতাম, তাহলে কি আজ এমন হয়?
তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই, ও কবচ আপনি আপনার কাছে আর রাখবেন না। জানকীবাবু চুপ করে রইলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শোনবার জন্যই তো আসা। বললাম, আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিশমিদের কবচ। কথক সুশীল ও শীতল পোদ্দারের ভূমিকায় সৌহার্দ্য, জানকী বড়ুয়া মামাবাবু ও গোপাল গাঙ্গুলি শ্রমণ, গাঙ্গুলি মশাই রেশ, আত্মীয়ার ভূমিকায় গার্গী, রায়পিসি সৃজিতা, ননী ঘোষ হৃদাকাশ, দারোগাবাবু ও মহিন সাঁকড়ার ভূমিকায় দেবাংশু, জানকী বড়ুয়ার শাশুড়ি সম্প্রীতি, অমল সোম জনৈক ব্যক্তি ও কুলির ভূমিকায় এবং সূত্রধর আমি অনির্বাণ, আবহ সঙ্গীত শ্রমণ, প্রচার এবং বিপণন রীতিরেখা, শাব্দিক সম্পাদনা, প্রচার চিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় সৌহার্দ্য। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।